বৈশাখ মাস, চারদিকে বেশ গরম পরিবেশ, মাঝে সাঝে একটু ঝড়ো হাওয়া হচ্ছে, বৃষ্টির কোনো দেখাই নেই। ওইদিকে বাড়ির উঠোনের সামনে বসিয়ে প্রদীপবাবু তার দুই নাতনিকে নিয়ে গল্প করছে, আর উঠোনে তার বউ বসে আছে। প্রদীপবাবুর বউ প্রদীপবাবুর গল্প মন দিয়ে শুনছে। বুঝলে মামুনিরা, এইরকম গরমকালে উঠোনে বসে একসময় আমরা খুব গল্প করতাম। বিশেষ করে এরকম সময় ভূতের গল্প হলে খুব জমে যেত, আর তার সঙ্গে যদি না লোডশেডিং হতো। কি সোনালি দিন ছিল সেই দিনগুলো, আজ আর সেদিন পাওয়া যাবে না। দাদু দাদু, আমরাও ভূতের গল্প শুনবো, তুমি আমাদের ভূতের গল্প বলো না। ভূতের গল্প? সে একটা ভূতের গল্প বলতেই পারি, একেবারে সত্যিকারের ভূতের গল্প। কথাটা শোনা মাত্রই প্রদীপবাবুর বউ একটু চুপ করে গেলেন। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল তার। বলছি, সেই সব কথাগুলো আর নাতনিদের বলতে যেও না, সে অনেক পুরনো কালের কথা, নাতনিরা শুনলে খুব ভয় পেয়ে যাবে। কেন দাদু, কি এমন ভয়ের গল্প? ঠাকুমা কেন বারণ করছে? দাদু দাদু, তুমি বলো তো আমাদের, আমরা গল্প শুনবো, আমাদের সত্যিকারের ভূতের গল্প শুনতে খুব ইচ্ছা করে। তোমরা শুনবে? ঠিক আছে, তাহলে চলো বলি তোমাদের গল্পটা। এই আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমার বয়স অনেক অল্প, কত হবে, এই 30-এর কাছাকাছি। তখন আমি সবে তোমাদের ঠাকুমাকে বিয়ে করেছি। এরপর প্রদীপবাবু তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলতে থাকে তার নাতনিদের। তখন প্রদীপবাবুর বয়স মাত্র 30। একদিন দুপুরের দিকে তিনি যখন কাজের থেকে বাড়ি ফেরেন, তখন হ্যাঁ গো, শুনছো? তোমার মামা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে তোমাকে তার দেখার অনেকদিন ধরে খুব ইচ্ছা, তাই তুমি যেন খুব তাড়াতাড়ি তার কাছে যাও। তাই সে তো খুব ভালো কথা, আর আমার কালকে ছুটিও আছে, বরঞ্চ আজ রাতে ট্রেন ধরে আমি চলে যাব, সে কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি আর মা যাবে না গো? না রে খোকা, আমার শরীরটা খুব একটা ভালো নেই রে, আমি যেতে পারবো না। আর আমার কাছে যদি বৌমা একটু থাকে তাহলে আমার খুব ভালো হয়। আর তুই বরঞ্চ আজ রাতে ট্রেন ধরে চলে যা, তুই 2 দিন থেকেই চলে আসিস, আর এর পরের বার গেলে বৌমাকে সাথে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তাই হবে, তোমরা বরঞ্চ পরেই যেও। হ্যাঁ, আমি একটু সুস্থ হয়ে নিয়ে তারপরে নয় সবাই মিলে একসাথে যাওয়া যাবে। হ্যাঁ মা, সেই বরঞ্চ ভালো, আপনি যেটা ভালো মনে করেন। এরপর প্রদীপবাবু বেরিয়ে পড়ে তার মামার বাড়ির উদ্দেশ্যে। রাতে ট্রেন ধরে মামার বাড়ির স্টেশনের কাছে পৌঁছে যায়। এরপর স্টেশনের কাছে যখন অটো স্ট্যান্ডে আসি, তখন দেখি সেখানে কোনো অটো দাঁড়িয়ে নেই, আর যাবার রিক্সা আছে, রিক্সার মালিকের দেখা নেই। কি করবে বুঝতে না পেরে তিনি আবার হাঁটা দেন। রাস্তায় যেতে যেতে প্রদীপবাবুর মনে বেশ আনন্দ হতে থাকে। এতদিন পর সে তার মামার বাড়িতে এসেছে। কত পুরনো স্মৃতি তার এই মামার বাড়িতে লুকিয়ে আছে। অনেক অচেনা চেনা বন্ধুর সাথে তার দেখা হবে। এইভাবে বেশ কিছুটা পথ হাঁটার পরে একজন রিক্সাওয়ালাকে প্রদীপবাবুর দূর থেকে দেখতে পারে। আসুন দাদা, আসুন আমার রিক্সায় আসুন। কোথায় যাবেন বলুন? এই তো বেলতলার মোড়ের সামনেই আমাকে একটু নামিয়ে দিলে হবে। তা কত ভাড়া লাগবে? বেশি না বাবু, মোটে 15 টাকা। চলে আসুন, এত রাত্রে আর কোনো রিক্সা পাবেন না। এরপর প্রদীপবাবু রিক্সায় উঠে পড়ে। স্টেশন থেকে আসার সময় কোনো রিক্সার স্ট্যান্ডে কোনো রিক্সাওয়ালাকে দেখতে পেলাম না কেন বলুন তো? সেরকম কিছুই না বাবু, রাত হয়েছে তো, সবাই রিক্সা স্ট্যান্ডে রেখে একটু আড্ডা দিতে গেছে। আমি আজকে একটু বাড়ি ফিরছিলাম তাড়াতাড়ি, হঠাৎ আপনাকে রাস্তায় দেখলাম, তাই ভাবলাম আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে এসে তারপরই নয় বাড়ি ফিরব। তা বাবু, আপনি যাচ্ছেনটা কোথায়?
এই গ্রামে তো আপনাকে এর আগে দেখিনি। আসলে আমি আমার মামার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, অনেক বছর পরে মামার বাড়ি এলাম। আসলে নতুন চাকরিতে জয়েন করার পর থেকে কাজের এত চাপ পড়েছিল যে মামার বাড়ি আসাটা আর হয়ে উঠত না। এভাবে বেশ কিছুক্ষণ ধরে গল্প করতে করতে প্রদীপবাবু তার মামার বাড়িতে পৌঁছে যায়। মামার বাড়িতে পৌঁছে প্রদীপবাবু মামার সাথে বসে যায় গল্প করতে। মামা আর ভাগ্নি মিলে এত গল্পে জমিয়ে গেছিল যে পুরনো যত গল্প তাদের জমেছিল সব গল্প সেদিনই করে নিচ্ছিল। তা চাকরি পাওয়ার পরে তো প্রদীপ তুই তো আমাদের ভুলেই গেছিস। তা বৌমাকেও তো সাথে করে নিয়ে আসতে পারতিস। আসলে মামা, তোমার চিঠি পাওয়ার সাথে সাথেই তোমাকে দেখতে চলে এলাম। এর পরের বার আসলে বউকে সাথে নিয়ে আসবো। আচ্ছা মামা, সুজয়ের কি খবর? অনেক দিন আগে ওর সাথে কথা হয়েছিল, ও এখন কেমন আছে? সুজয়? ঠিক চিনতে পারলাম না তো, কার কথা বলছিস? আরে মামা, মনে নেই? ওই যে তোমাদের ওই যে বটতলার দিকে একটা বাড়ি ছিল না? আরে সুজয় থাকতো, ছোটবেলায় ওর সাথে খেলতাম, তোমার মনে পড়ছে না? না রে, আমার একদম মনে পড়ছে না। সুজয় বলে আমার কাউকে ঠিক মনে নেই রে। তবে দেখ, তোকে একটা কথা বলি। ওই বটতলার মোড়ে গত 2 বছর আগে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল একটা পরিবারের সাথে। তারপর থেকে ওই পাড়ার দিকে খুব একটা কেউ যায় না। আর যারা ওই পাড়ার থাকতো তারাও এরপর আস্তে আস্তে সরে অন্য জায়গায় চলে যায়। তুই কিন্তু ওই দিকটা যাস না, ওই জায়গাটা খুব একটা সুবিধার না। কে অনেক কথাই বলে আর কি। কি কথা বলি মামা? তারা যখন গল্প করছিল তখনই প্রদীপবাবুর মামি সেখানে আসে। হ্যাঁ গো, খাবে চলো, অনেক রাত হলো তো। খুব ভালো হয়েছে, কতদিন পর তোমার হাতে খেলাম। বউকে যদি সাথে নিয়ে আসতাম। যাক, সে শুনে ভালো লাগলো, এখন খেয়ে নে। এরপর তারা রাতের খাবার খাওয়ার পরে কাল আবার কথা হবে। আর শোন, কাল সকালবেলায় তোর সাথে আমি বাজারে যাব, আর ইচ্ছা মতো আমরা বাজার করব। কতদিন পর তুই এসেছিস। আচ্ছা ঠিক আছে মামা, তোমরাও সাবধানে ঘুমিয়ে পড়ো। এরপর প্রদীপ যখন ঘরে ঘুমাতে যায় তখন তার কিছুতেই ঘুম আসছিল না। তার এই মামার বাড়িতে কাটানো পুরনো স্মৃতিগুলোর কথা খুব মনে পড়ছিল তার। বারবার করে তার ছোটবেলাকার বন্ধু সুজয়ের সাথে দেখা করার জন্য খুব ইচ্ছা হচ্ছিল। সে তখন ভুলেই গেছিল তার মামা তাকে বটতলার দিকে যেতে বারণ করেছে। প্রদীপ বাবু আর শুয়ে থাকতে না পেরে সে উঠে বসে আর মনে মনে ভাবতে থাকে, একবার সে আজ রাতে সেই সুজয়ের কাছে যাবে, দেখতে যাবে সুজয়ে এখনো কি আগের মতোই রাতে আম পাড়ে। আগে তো ছোটবেলায় তারা এমন করেছি যে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন সুজয় আর প্রদীপ মিলে দুজনে একসাথে লোকের বাগানে গিয়ে আম পেড়ে আনত। এরপর প্রদীপ বাবু তার মামার বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার সুজয় বন্ধুর কাছে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে প্রদীপ বাবু নিজের মনে বিড়বিড় করতে করতে বলতে থাকে, কতই সুন্দর সেই দিনগুলো ছিল। সুজয়ের সাথে আম পাড়তে যেতাম, এরকমই রাতে বেরোতাম। আহা, আজ যদি সেই দিনগুলো পাওয়া যেত কতই ভালো হতো। যাই, একবার সুজয়ের বাড়িতে গিয়ে সুজয়কে একেবারে অবাক করে দিয়ে আসি। সুজয় যদি আমাকে দেখতে পায় তাহলে খুব আনন্দই পাবে। এই কথা ভাবতে ভাবতেই প্রদীপ বাবু চলল সুজয়ের বাড়ির দিকে। বেশ কিছুটা পথ যাওয়ার পরে দূর থেকে প্রদীপ বাবু সুজয়কে দেখতে পারে। আরে, ওটাই তো সুজয় মনে হয়। আরে, এই সুজয়। প্রদীপবাবু দেখে সুজয় চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এরপর প্রদীপবাবু সুজয়ের কাছে এগিয়ে যায় আর বলে, কি রে সুজয়, আমাকে চিনতে পারছিস? আমি প্রদীপ রে, তোর ছোটবেলাকার বন্ধু। তোর মনে পড়ছে আমার কথা? তা কেন মনে পড়বে না প্রদীপ, তুই যে আমার ছোটবেলার প্রিয় বন্ধু ছিলিস। তা এতদিন পর মামার বাড়ি এলি, দেখ তুই এখানে এসেছিস দেখে আমি আর ঠিক থাকতে না পেরে তোর সাথে দেখা করার জন্য চলে এসেছি। তা তুই এত রাত্রে বেরিয়েছিলিস কোথায়? কেন, তুই যে কারণে এত রাত্রে বেরিয়েছিস আম পাড়তে, আমিও তাই ভাবলাম তুই এসেছিস আর তোর সাথে আমি আম পাড়তে যাবো না, তা আবার হতে পারে? আর আমি জানতাম তুই এত রাত্রে আম পাড়ার জন্য ঠিকই আমার বাড়িতে আসবি। দেখেছিস আমাদের কত মনের মিল। তা আগে চল আমার বাড়িতে চল, একটু কিছু কাজ আছে আমার বাড়িতে।
এরপর সুজয় প্রদীপকে তার বাড়িতে নিয়ে যায়। কতদিন পর তোর বাড়িতে এলাম, চল ভিতরে গিয়ে দুজনে একটু গল্প করি, তারপরেই নয় আম পাড়তে যাওয়া হবে। সুজয়, একটা কথা বল, তুই কি আর কোনোদিনই ঘর গোছানি হলি না? ঘরের কি অবস্থা করে রেখেছিস? ঘরে কেমন ধুলো পড়ে আছে, আর কেমন একটা পরকা গন্ধ আসছে ঘর থেকে। তুই কি পরিষ্কার কিছুই করিস না, নাকি সারাদিন কুঁড়ের মতো শুয়ে পড়ে থাকিস? তোর বাড়িতে আর কাউকে দেখতেই পাচ্ছি না। কাকিমা কাকু তারা সবাই কোথায়? তারা এখন এখানে থাকে না রে, আমি একাই থাকি। কেন? তারা থাকে না কেন? আর তুই বা একা এখানে থাকিস কেন? বলবো তোকে, সব গল্প বলবো। চল আমার ঘরে চল, তোর জন্য শোয়ার ঘরটা খুব পরিষ্কার করেই রেখেছি। তুই ঘরে একটু বস, আমি কিছুক্ষণ বাদে আসছি রান্নাঘর থেকে। এরপর প্রদীপবাবু ঘরে একাই বসে থাকে। সুজয় রান্নাঘরের দিকে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে প্রদীপবাবু ঘরে একাই বসে থাকে। কিন্তু এরপরেই বেশ কিছু সময় কেটে যায়। প্রদীপবাবুর মনে সন্দেহ হতে থাকে, এত সময় ধরে সুজয় রান্নাঘরে কি এমন করছে। হঠাৎই প্রদীপবাবুর নাকে একটা পচা গন্ধ আসতে শুরু করে। খুব বাজে গন্ধ, কোথা থেকে আসছে যে? সুজয়টা রান্নাঘরে কি করছে? যাই গিয়ে দেখে আসি। এরপর প্রদীপবাবু খুব বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে যায়। এরপর তিনি যা দেখেন তাতে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। প্রদীপবাবুর সারা শরীরে রক্ত একেবারে হিম হয়ে যায়। তিনি দেখেন সুজয়ের আত্মা মাটিতে বসে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে, আর তার চোখগুলো লাল লাল হয়ে জ্বলছিল। এরপর সুজয়ের আত্মা প্রচন্ড ভয়ঙ্কর ভাবে আর্তনাদ করতে করতে প্রদীপবাবুর দিকে এগিয়ে আসে। এরপর প্রদীপবাবু সেই দেখি আর সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে প্রচন্ড দৌড় দিয়ে তার মামার বাড়ির কাছে এসে পৌঁছায়। এরপর যখন প্রদীপ বাবুর জ্ঞান ফেরে, তখন তিনি দেখতে পারে তার সামনে গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে। এরপর সবার কথাবার্তায় প্রদীপবাবু জানতে পারে যে সুজয় 2 বছর আগেই একটা দুর্ঘটনায় প্রাণ হারায়। এরপর থেকেই নাকি এই গ্রামে সবাই নাকি সুজয়ের আত্মাকে দেখতে পেরেছে। এরপর তার বাবা মা নাকি বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। সবই তো শুনলে তোমরা। এই আমার জীবনের সাথে ঘটে যাওয়া বড় ভয়ঙ্কর এক ঘটনা, যা আমি আজও ভুলব না। যতদিন বেঁচে থাকবো এই ঘটনা আমার মনে থেকে যাবে। নমস্কার, আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।